আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ৭ই সেপ্টেম্বর ভোর ৭টায় ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের মিশন আরও একবার শুরু করতে যাচ্ছে। নিশ্চয়ই আপনারা জানেন বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ব্রাজিল কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই, আর তাই ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়রের সামনে এখন যথেষ্ট প্রেশার্ড একটা সিচুয়েশন অপেক্ষা করছে। ডরিভাল জুনিয়র ইতোমধ্যেই খানিকটা হলেও সমালোচনার শিকার হয়েছেন স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে, আর নিজের ট্যাকটিক্সের উপর তিনি যে অটল থাকছেন সেইটার প্রুভেন্ট তিনি সামনের দুইটা ম্যাচে ইকুয়েডর প্যারাগুয়ের বিপক্ষে করতে পারবেন কিনা সেটাই এখন সবচেয়ে বড় একটা পরীক্ষা। ডরিভাল জুনিয়রের ট্যাকটিক্সটা আসলে সামনের দুইটা ম্যাচকে ঘিরে কেমন হবে সেইটা নিয়েই আজকে খানিকটা আলোচনা করার চেষ্টা করছি। ডরিভাল সম্ভবত ব্রাজিলকে আরও একবার ৪-২-৩-১ এই পুরনো ফরমেশনেই খেলাবেন এবং সেক্ষেত্রে গোলবারের নিচে এলিসন বেকার নিশ্চিতভাবেই থাকছেন। এলিসন লিভারপুলের হয়ে নতুন সিজনে অসাধারণ করছেন, যে কারণে ব্রাজিলের হয়েও তাকে আরও একবার ন্যাশনাল কলে দেখা যেতে পারে শুরুর একাদশে থেকেই। ডিফেন্ডার হিসেবে এডার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালহেস, মার্কুইনোস এবং দানিলো শুরুর একাদশে থাকতে পারেন। বাকিদের অবস্থা মোটামুটি এমন হতে পারে যে প্রয়োজনে বদলি হিসেবে শুরু করবেন। মিডফিল্ডার হিসেবে ডাবল প্রিবোর্ড খেলাতে পারে ব্রাজিল, সেক্ষেত্রে ব্রুনো গুইমারেজ এবং লুকাস পাকুয়েতার সম্ভাবনা এখানে আমি সবচেয়ে বেশি দেখছি। যদি পাকুয়েতাকে নাম্বার 10 রোলে খেলানো হয় সেক্ষেত্রে ব্রুনো গুইমারেজের সঙ্গে জোয়াও গোমেজ শুরু করতে পারেন। সিডিএম পজিশনে ডাবল প্রিবোর্ড হিসেবে ব্রুনো গুইমারেজের পাশাপাশি জোয়াও গোমেজ শুরু করলে স্ট্রাইকারের নাম্বার 10 পজিশনটাতে লুকাস পাকুয়েতা শুরু করবেন। লেফট সাইডে সম্ভবত ইনফর্ম ভিনিসিয়াস জুনিয়র এবং রাইট সাইডে রদ্রিগোকেই আমরা দেখতে পারি। নাম্বার 9 পজিশনে এনরিকের দেখার সম্ভাবনা বেশি। পেদ্রো এখানে সুযোগ পেতে পারেন। মোটামুটি আনকোরা একটা নাম্বার 9 পজিশনের প্লেয়ার নিয়েই ব্রাজিল এবার খেলতে এসেছে। দেখা যাক এনরিক কিংবা পেদ্রো যারাই সুযোগ পান তারা কাজের কাজটা করতে পারেন কিনা। নিশ্চয়ই জানেন ম্যানচেস্টার সিটির হয়ে খেলার সময় স্যাভিও একটা ইনজুরি পিক করেছেন, যে কারণে একেবারে শেষ দিকে এসে ইনফর্ম স্যাভিও কিন্তু স্কোয়াডের বাইরে চলে গিয়েছেন। যেখানে আবার লুকাস মৌরাকে ডাকা হয়েছে ২০১৮ সালের পর এই প্রথম লুকাস মৌরা ব্রাজিল জাতীয় দল থেকে ডাক পেলেন। অদ্ভুত একটা সিদ্ধান্ত, যে কারণে এই ভিডিও শুরুতে বলেছিলাম স্কোয়াড ঘোষণার ক্ষেত্রেও ডরিভাল আসলে সমালোচনার শিকার হয়েছেন। রাফিনহাকে এখানে ডাকা হয়নি, ইনজুর্ড হয়েছেন স্যাভিও, কিন্তু সেই পজিশনে মোটামুটি পারফেক্ট একটা রিপ্লেসমেন্ট রাফিনহাও হতে পারতেন, তাকে কল করা হয়নি। একেবারেই হরর একটা সিদ্ধান্ত, এইটা আমাকে বলতেই হচ্ছে। হ্যাঁ, ডরিভাল এখানে খানিকটা হলেও খোরা যুক্তি দাঁড় করিয়েছেন। রাফিনহা সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলার সময় উরুগুয়ের বিপক্ষে রেড কার্ড দেখেছেন, যে কারণে এক ম্যাচের সাসপেনশন পেয়েছেন। ইকুয়েডরের বিপক্ষে তিনি খেলতে পারবেন না। পরবর্তীতে প্যারাগুয়ের বিপক্ষে তিনি কিন্তু ম্যাচে অ্যাভেলেবেল রয়েছেন। সেখানে আসলে রাফিনহাকে রাখাই যেত। আর্জেন্টিনা যেখানে 28 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে ব্রাজিল মাত্র 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে রাফিনহাকে কি আসলেই রাখা যেত না? অদ্ভুত একটা সিদ্ধান্ত ডরিভালের। তিনি কি করছেন সেটা তিনি আসলে ভালো বলতে পারবেন। যদি তার ট্যাকটিক্স স্ট্র্যাটেজি কাজে না লাগে, ব্রাজিল এই দুইটা ম্যাচের যে কোনো একটাতে কিংবা দুইটাতেই যদি পয়েন্ট খোয়ায়, সেক্ষেত্রে আসলেই ডরিভালকে সমালোচনার মুখে পড়তে হবে রাফিনহার সিদ্ধান্তটা নিয়ে। ডরিভাল যদি আবার এই দুইটা ম্যাচে ব্রাজিলকে দুইটা টানা জয় তুলে দিতে পারেন, তবে অবশ্যই সমালোচনার ধার কেউই থারবে না। সবকিছু তখন আসলে ভুলে যাওয়া হবে। দিন শেষে এখন সবচেয়ে বড় দায়িত্বটা তাই ডরিভাল জুনিয়রের উপরই বর্তাবে। আমাদের সঙ্গেই থাকবেন। ফুটবল উইথ নাসিম চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।